আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় মাতৃভূমিকে আল্লাহ হেফাজত করুক, রক্ষা করুক। কারা যে কোন দিক থেকে কোন খেলা খেলতেছে, যারা খেলোয়াড়, জনগণ তো জাস্ট হচ্ছে তামাশা দেখার। খেলে তো উপরে, বাংলাদেশকে নিয়ে খেলে আরো উপরে। আমি জানি না যে আসলে কি ঘটতে যাচ্ছে। হুট করে ভারতের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েকটা বিমান ঘাঁটি সচল করা, বাংলাদেশেরও লালমনিরহাটে পুরনো একটা বিমান ঘাঁটি সচল করা, এটার পরিপ্রেক্ষিতে ভারতের আবার অবস্থান হওয়া। হলদায়, পশ্চিমবঙ্গের হলদায় বাংলাদেশের খুব কাছাকাছি অঞ্চলে একটা নৌঘাঁটি নির্মাণ করা, সবকিছু মিলিয়ে পরিস্থিতিটা কিন্তু পজিটিভ না। এবং ভারত সরাসরি বলতেছে যে এই সরকার পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছে ভারতের বিপরীতে লড়াই করার জন্য। তাদের আর্মি টার্মি বিভিন্ন সবকিছু এই ইউনূস সরকার তারা আনতেছে, এগুলো কিন্তু ভারত অভিযোগ করতেছে। ইভেন বাংলাদেশকে এই মুহূর্তে সার্বভৌমত্বের হুমকি, নিরাপত্তার জন্য ভারত মনে করতেছে। কারণ পাকিস্তানের সাথে মেলামেশা, অপরদিকে চীনের সাথে মেলামেশা, যে দুইটা রাষ্ট্রই আপনার ভারত বিরোধী। তো সবকিছু মিলিয়ে হঠাৎ করে গতকালকে ভারতের সেনা প্রধান যিনি আছেন, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, দ্বি আর ত্রি, যারা ভারত থেকে দেখেন একটু আমার জানাইন তো, কেন আমি অনেকের নামের শেষে দেখছি ত্রিবেদী, অর্থাৎ তিন বেদী নাকি নাকি 3 নাম্বার জেনারেশন বংশ, আর একটা আছে দ্বিবেদী, তিনি কি দ্বিতীয়, জাস্ট জানার জন্য। যাই হোক, তিনি বলছেন যে যুদ্ধের জন্য ভারতের সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে, ভবিষ্যতে একটা যুদ্ধ বাঁধতে পারে, আর সেই যুদ্ধের জন্য ভারতের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। গতকালকে রাজস্থানের জয়পুরে সেনা দিবসের কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সাথে আলাপ করে তিনি এই কথা বলেন। তিনি বলছেন যে আধুনিক প্রযুক্তি, নতুন কাঠামো এবং দেশীয় অস্ত্র সরঞ্জামের উপর জোর দিয়েছে আপনার ভারত। ভারতীয় সেনাবাহিনী এখন সুপ্রশিক্ষিত সেনাবাহিনী, আধুনিক সরঞ্জাম এবং বহুমাত্রিক অভিযানের সক্ষমতা নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির ব্যবহার একজন সৈনিককে আরো সক্ষম করে তুলছেন। আত্মনির্ভরতা এখন আর শুধু লক্ষ্য নয়, বরং ভারতের জন্য একটি কৌশলগতভাবে অত্যন্ত জরুরি। তিনি বলছেন যে অপারেশন সিন্দুর একটা বাস্তবতা তৈরি হয়েছে, অর্থাৎ পাকিস্তানের সাথে সেটা। এই অভিযানের মাধ্যমে সেনাবাহিনী দ্রুততা, সমন্বয় নিখুঁত করার সক্ষমতা দিয়েছে। ভারতের দিকে শকুনেরা চোখ রেখেছে। ভারতের সার্বভৌমত্ব বিভিন্ন সময় হুমকির মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে ভারত শুধু বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করছে না, ভবিষ্যতে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুতিও নিচ্ছে। সেই লক্ষ্যে নতুন করে কাঠামো গড়ে তোলা হচ্ছে, যেগুলো ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী সাজানো এবং প্রশিক্ষিত করা হচ্ছে। এই যে অংশটা মাথায় রেখেন, পরে আসতেছি আবার। সেই লক্ষ্যে নতুন করে কাঠামো গড়ে তোলা হচ্ছে, যেগুলো ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী সাজানো এবং প্রশিক্ষিত। ভারতীয় সেনাবাহিনী সবসময় যে কোনো ধরনের হামলা মোকাবেলায় সবসময় প্রস্তুত। ভবিষ্যতে যুদ্ধের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। আর কুচকাওয়াজ দেখে তিনি এই কথাই বললেন। যে অংশটার কথা বলছিলাম ওই অংশটা আসি। কাঠামো তৈরি করা হচ্ছে, পুরনো বিমানবন্দর চালু, নৌঘাটি, এগুলোই তাহলে সেই কাঠামো। এমনকি প্রত্যেকটা বাংলাদেশের ভেতর দিয়ে কোন রকম অস্থিরতা যেন না হয়। 7 সিস্টার্সে বিশেষ করে শিলিগুড়ি করিডোর, এটার নিরাপত্তায় ব্যাপক হুলস্থুল আয়োজন ভারতের। তো যে কোনো কিছু হইলে তারা মোকাবেলা করতে সক্ষম। বাংলাদেশ নিয়ে তার একটা বক্তব্য হচ্ছে, বাংলাদেশের যে সশস্ত্র বাহিনীগুলো, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এবং বাংলাদেশের যে সশস্ত্র বাহিনীগুলা, ভারতের যে বাহিনীগুলা, তাদের মধ্যে যোগাযোগ কিন্তু চমৎকার। তিনি বলছেন যে সহযোগিতা হচ্ছে, আদান প্রদান হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এমনকি দুই বাহিনীর যারা ঊর্ধ্বতন আছেন তাদের মধ্যে আসলে কোনো শত্রু ভাবাপন্ন বা রিস্ক ফিল করা ওরকম না। তো তাহলে কেন এত প্রস্তুতি? এই যে কথাগুলো, তো ওইগুলো পজিটিভ ছিল। আসলে এটা হচ্ছে সম্পর্কের জায়গা থেকে রাখা। এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারকে তারা খুব বেশি মূল্যায়ন করছেন না, তারা রাজনৈতিক সরকারের অপেক্ষায় আছেন, সেটাও কিন্তু বলছেন যে রাজনৈতিক সরকার আসলে সব ঠিক হয়ে যাবে। অপরদিকে দেখেন নরেন্দ্র মোদী, তিনি বিএনপির যিনি বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আগামী দিনে ক্ষমতায় দেখতে চান। তিনি মনে করেন তারেক রহমান আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। তো সবকিছু মিলিয়ে আসলে ভারত মনেই করতেছে যে কোনো সময় একটা যুদ্ধ বাংলাদেশের ভিতর দিয়ে ঢুকবে আর অবস্থান নিবে। তবে এই যুদ্ধে বাংলাদেশি মারা খাবে, আমরা মারা খাবো, কারণ আমাদের কিছু নাই তো ভাই। ফেসবুকে আমরা লাফাইতেছি ভাই, নারায়ে তাকবীর দিয়া হয়তো সওয়াব পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, কিন্তু এটা দিয়ে ভারতের সাথে যুদ্ধ করা যাবে না। আমাদের মেশিনারিজ লাগবে না। এখন তো যুদ্ধ প্র্যাকটিক্যালি হয় না ভাই, আগে মিসাইল মারে, আগে ক্ষেপণাস্ত্র ছড়ে। ভারতের কাছে আছে পারমাণবিকভাবে সক্ষম একটা রাষ্ট্র,
এমনও আছে বহুত, আমাদের কাছে ওই রকম কিছুই নাই। সো প্র্যাকটিক্যালি থট করতে হবে, সামরিক বাহিনীকে শক্তিশালী করতে হবে, আমাদেরও প্রস্তুত থাকতে হবে। ভালো ইউনূস এত ক্ষেপে গেলেন কেন? এটা জানতে গেলে আপনার একটুখানি পূর্ব কথা জানতে হবে। আমি কতগুলো তারিখ বলছি, সেই তারিখগুলো ডট টু ডট মেলান আপনারা। যেমন 10 তারিখে আপনার প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিওর টেলিফোনে কথা হলো। 12 তারিখ বেন টি ক্রিস্টেনসেন অ্যাম্বাসেডর হিসেবে তিনি ঢাকায় পদার্পণ করলেন এবং ইউনূসের ইচ্ছা ছিল যে তার যে নিয়োগপত্রটা তার হাতে দেওয়া হোক, কিন্তু আন্তর্জাতিক রীতিনীতি মেনে বেন ক্রিস্টেনসেন তার সেই দাবিকে, শফিককে পাঠিয়েছিলেন, তার সেই দাবিকে উপেক্ষা করে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তার নিয়োগপত্র তিনি তুলে দেন এবং সরকারিভাবে কাজকর্ম সেদিন থেকেই তিনি শুরু করেন। তার আগে উনি যখন ঢাকা পৌঁছানোর পর তিনি আওয়ামী লীগের এক ভদ্রলোকের সঙ্গে, রাজনীতিবিদের সঙ্গে কথা বলেন। সেটা আমি কিন্তু তখন ভিডিও করেছিলাম। তার নাম বলেছিলাম আমি চৌধুরী, আজকে তার নাম বলছি সাবের হোসেন চৌধুরী। তার সঙ্গে কথাবার্তা বলে আওয়ামী লীগের বর্তমান অবস্থা, আওয়ামী লীগের নির্বাচনের সম্পর্কে তার মতামত কি, এই ব্যাপারে তিনি সামগ্রিক অবস্থা জানতে চান। তখন উনি বলেন যে আওয়ামী লীগ হচ্ছে নির্বাচনমুখী দল, নির্বাচনকে দূরে রাখতে এই জুলাই অভ্যুত্থানের নাটক করা হয়েছিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো হয়েছিল। নির্বাচনকে বিতর্কিত করতে সমস্ত আয়োজন সেরে ফেলেছেন ইউনূস সরকার। 46 লক্ষ পোস্টাল ব্যালট ইউনূস বিভিন্ন হাই কমিশন মারফত সারা বিশ্বে পাঠিয়ে দিয়েছেন ওই হ্যাঁ নার পক্ষে, গণভোটের পক্ষে। গণভোটের ব্যালট 12,50,00,000 বিভিন্ন জেলায় এই 1.5 মাস আগেই বিতরণ হয়ে গেছে হ্যাঁ না এর পক্ষে। তিনি বলেন 2008 সালে সব দলের অংশগ্রহণে টোটাল ভোট কাস্টিং এর 54.7% পেয়েছিল আওয়ামী লীগ। 2024 সালে পেয়েছে 43.3%। আর একটি আসনে একটি দল তারা আবার ভুয়ো ভোটার তৈরি করেছিল 2001 সালে 1,54,00,000 ভুয়ো ভোটার তৈরি করেছিল। আর ইতিমধ্যে একটি দল, উনি নাম করেননি, একটি দল তাদের ক্ষমতায় আসার জন্য ঢাকার 20টি আসনে 1 কোটি করে ভুয়ো ভোটার তৈরি করে ফেলেছে। এই অবস্থায় আওয়ামী লীগকে যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে যদি অংশগ্রহণ করানো হয়, তাহলে যেহেতু আমরা নির্বাচনমুখী দল, আমরা অংশগ্রহণ করব। কিন্তু অংশগ্রহণ করতে যদি না দেয়, তাহলে আমরা কি করতে পারি? এটা হচ্ছে 12 তারিখের আগের যে বৈঠকটা, সম্ভবত 11 তারিখে এই বৈঠকটা হয়েছিল। আমি 12 তারিখে এই ভিডিওটা করেছিলাম। হ্যাঁ, 12 তারিখে ভিডিওটা করেছিলাম। এইবার 13 তারিখে আসুন। 13 তারিখে যেখানে এই ঘটনাটা ঘটে, 13 তারিখে আপনার 1 মিনিট ধরবেন, ইউনাইটেড স্টেটসের 2 জন প্রতিনিধি, অ্যালবার্ট গাম্বিজ, তিনি হচ্ছেন প্রাক্তন ভারপ্রাপ্ত
আন্ডার সেক্রেটারি পলিটিক্যাল, এবং আসলাম মোস্টেন আন্ডার সেক্রেটারি পলিটিক্যাল, এরা দুজনে যমুনায় যান। এবং ইন্টারেস্টিংলি আর একজন এসছিলেন, ওই বৈঠকে আসার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে তিনি উপস্থিত হতে পারেননি। তার নাম হচ্ছে, তিনি জ্যারেড কুশনার, যে ট্রাম্পের যিনি জামাই, জ্যারেড কুশনারের সেক্রেটারি, পলিটিক্যাল সেক্রেটারি অ্যাডাম রুট, তারও ওই বৈঠকে আসার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে তিনি যে কোনো কারণেই হোক তিনি আসতে পারেননি। এই বৈঠক যখন শুরু হয় তখন ইউনূসকে একের পর এক চাপ দিতে শুরু করেন এই দুজন, যে দুজনের নাম আমি বললাম। এই দুজন, একজন হলেন অ্যালবার্ট গাম্বিজ আর একজন হলেন আসলাম মোস্টেন আন্ডার সেক্রেটারি। এই দুজন চাপ দিতে শুরু করেন যে আপনাকে যে দায়িত্ব দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে পাঠিয়েছিল সে দায়িত্ব বিন্দুমাত্র আপনি পালন করেননি। আপনি জানেন যে আমেরিকা এবং ওয়াশিংটন, পেন্টাগন কেউই সন্ত্রাসবাদের পক্ষে নয়, কিন্তু আপনি সন্ত্রাসবাদের অবাধ বিচরণ ক্ষেত্র বাংলাদেশকে করে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র আপনাকে এত কিছু দিয়েছে, কি দেয়নি? নাম, যশ, খ্যাতি সমস্ত দিয়েছে, অথচ মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনি কি দিয়েছেন? তাকে একটা মুখ পোড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন। একটা সুস্থ রাষ্ট্রকে আপনি একদম ভগ্নস্তূপে পরিণত করেছেন। আপনি পদত্যাগ করুন। এই যেই পদত্যাগের কথাটা ওঠে তখনই ইউনূস যান ক্ষেপে। তখন বললেন যে আমি পদত্যাগ করলে তাহলে নির্বাচন হবে কি করে? তখন বললেন আপনি একটা নিরপেক্ষ সরকার গড়ুন, সরকার গড়ে তার হাতে ক্ষমতা দিয়ে 12 তারিখ হয়তো ফেব্রুয়ারি হবে না, তারপরে নির্বাচন করুন, নির্বাচন করে আপনি চলে যান। তখন উনি তিরিক্ষে মেজাজে উনি বলেন যে 12 তারিখেই ভোট হবে, একদিন আগে নয়, একদিন পরে নয়, ওই দিনকেই ভোট হবে। এই ব্যাপারে আমি আর কোনো রকম কথা বলবো না। মানে যে নিয়োগকর্তা মার্কিন যুক্তরাষ্ট্র, তাকে উনি বলছেন যে এ ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না। এরপর তখন যারা তারা যখন এই সাবের হোসেন চৌধুরীর অভিযোগগুলো যখন তারা সামনে আনতে শুরু করেন যে আপনি অলরেডি এই জায়গায় 12,50,00,000 আপনি জেলার সমস্ত সদরগুলোতে আপনি মানে ভুয়ো ভোটার পাঠিয়ে দিয়েছেন, আপনি 46 লক্ষ আপনি পোস্টাল ব্যালট আপনি বিদেশে সমস্ত পাচার করে দিয়েছেন 1.5 মাস আগেই নির্বাচনের, হ্যাঁ গণভোটের, এইটা আপনি করেছেন কেন? তখন উনি হাতে একটা বিস্কুট ছিল, বিস্কুটটা আছড়ে নিচে ফেলেন, আছড়ে মারেন মেঝের ওপরে। মেঝের ওপরে বলতে কি, ওই কার্পেটের ওপরে। তারপরে বলেন আমি যা করেছি, আমি মানে প্রধান উপদেষ্টা প্রধান হিসেবে আমি ঠিক কাজ করেছি, এখান থেকে আমায় বিন্দুমাত্র আমার জায়গা থেকে কেউ সরাতে পারবে না, পদত্যাগ আমি করব না, কোনো রকম কথাও আমি শুনবো না। তখন এই দুজন কূটনীতিক বলেন আপনি যে ব্যবহারটা করলেন সেটা কোনো কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ব্যবহার, এই ব্যবহার করা যায় না। আমি যে এই ভিডিওগুলো করি, এই ভিডিওতে কিছু কিছু লোক আছেন যারা সমালোচনা করেন, সমালোচনা করার অধিকার রয়েছে, কিন্তু প্রতিদিন এক ভদ্রলোক, তার নাম হচ্ছেন তিনি লিখেছেন, নামটা মনে পড়ছে না,
বিপুল বিপুল বসাক সম্ভবত, তিনি লিখেছেন 22 কত তার আইডি নাম্বার, মেল আইডি নাম্বার, তিনি লিখেছেন আপনি কি মস্করা করেন, মানুষের ইমোশন নিয়ে খেলা করেন? আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যদি মনে করেন যে সর্বত্র আওয়ামী লীগের লোকেদের আপনার প্রশাসন থেকে দূর করে দিয়েছেন, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করবেন। আওয়ামী লীগের লোক কিন্তু প্রশাসনে এখনো রয়েছে, যারা আমার ভিডিও দেখেন তারাই আমাকে এই সমস্ত খবরগুলো দেন। এবার ওই বসাক বাবুকে আমি বলছি, আজকে যে ঘটনা ঘটেছে, আজকের আপনি মিলিয়ে নেবেন, হয়তো আজকালের মধ্যে জামাত হয়তো প্রেস বিবৃতি দিয়ে এই ঘটনা আপনার প্রকাশ করবে। কি প্রেস বিবৃতি দেবে আমি জানি না, ঘটনা যেটা ঘটেছে সেটা আমি বলছি, এবং তারপরে বলবো শেষ অস্ত্র যেটা ব্যবহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের কপালে বাড়ি পড়ার জন্য। আপনারা সব মনে করেন তো সব হচ্ছে ভুয়ো খবর, এই ভুয়ো খবর কিনা আজকের যে ঘটনাটা ঘটেছে যেটা, সেটা আমি এবার বলছি, বলুন আমি এখানে বসে জানছি কি করে। আজকে একটা ভিডিও কনফারেন্স হয় ওয়াশিংটন ডিসির সঙ্গে, জামাতের একটা ভিডিও কনফারেন্স হয়। ভিডিও কনফারেন্সে ওপারে কে ছিলেন? জেমসন গিয়ার, বেঞ্জামিন লিঙ্ক, আর তার সঙ্গে ছিলেন জামাতের ওই আমেরিকার আর কি মুখপাত্র, তিনি ছিলেন। আচ্ছা, তারপরেতে শফিকুর রহমান ছিলেন, ও যুক্তরাষ্ট্রের জামাত মুখপাত্র তিনি ছিলেন। আচ্ছা, দক্ষিণ ও মধ্য এশিয়ার সহযোগী জ্বালানি বেঞ্জামিন লিঙ্ক হচ্ছেন দক্ষিণ এবং মধ্য এশিয়ার সহযোগী বাণিজ্য প্রতিনিধি। এরা হচ্ছেন ট্রেড রিপ্রেজেন্টেটিভ। ট্রেড রিপ্রেজেন্টেটিভ হঠাৎ এখানে আসবেন কেন, কথা বলবেন কেন? এরপর তারা তারেক রহমানের সঙ্গেও ভিডিও কনফারেন্স করেন। জামাতের সঙ্গে যে ভিডিও কনফারেন্স করেছে সেটা 9:30 থেকে 7:40 থেকে 8:01 পর্যন্ত জামাতের সঙ্গে, তার আগে 9:30-এ, তারপরে 9:30-এ হচ্ছে তারেক রহমানের সঙ্গে। এইবারে আমি বলি, এই যে ঘটনাটা আমি বললাম, জামাতকে আচ্ছা করে ওই সমস্ত পয়েন্টের উপরে জামাতকে ধরা হয়েছে, ধরে তার কাছে জবাবদিহি চাওয়া হয়েছে শফিকুর রহমান এবং অন্যান্য যারা জামাত নেতা ছিল তাদের। কি কথা হয়েছে সেটা আমি জানি না, বলে এই নিয়ে আমি কিছু বলতে পারবো না। এবার শেষ কথাটা বলি, আপনাদের উপরে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে স্যাংশন। ইউএস স্যাংশন আসতে চলেছে। আমি যেটা বলেছিলাম, এভাবে চললে ইউএস স্যাংশনের মুখোমুখি হবেন। সেই ইউএস স্যাংশন আপনাদের উপর আসতে চলেছে। কিসের কিসের ওপরে আমি বলে দিচ্ছি, ভিসার ওপরে, বাণিজ্য, অর্থ এবং সমস্ত রকম বাহিনীর ওপরে স্যাংশন আসছে। ভিসার ওপরে অলরেডি চলে এসছে, তাহলে বাকি রয়ে গেল বাণিজ্য, অর্থ এবং সমস্ত রকম বাহিনীর ওপরে স্যাংশন আসছে। এবার আপনারা বলুন, জামাত আপনারা যদি সরকারে আসেন তাহলে সরকার আপনারা চালাবেন কোত্থেকে? বাইরের থেকে কোনো অর্থ আপনারা পাবেন না, কোনো শক্তি আপনাদের পাশে থাকবে না, আপনাদের অর্থনৈতিক ব্লকেড করে দেবে ভারতবর্ষ। তাহলে এইবারেতে আপনারা আপনাদের দেশ চালাবেন কি করে আপনারা ভাবুন। এই যে শেষ কথাটা বললাম, বসাক বাবু আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি একবার মিলিয়ে নেবেন এবং আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এই ভিডিওটা কেমন লাগলো। দেখুন, আপনারা কোথা থেকে খবর পান না পান এই সমস্ত প্রশ্ন আপনারা করেন। দেখুন, প্রত্যেকটা রিপোর্টার, সে আপনার দেশের হোক, যে কোনো দেশের হোক, আমি হই বা যে কেউ হোক, রিপোর্টার যদি হয়, সে যদি কাজের লোক হয়, সে হয় সিঁড়েল চোর।
আপনার দেশের লোক ভালোবেসে প্রশাসনের লোক আমাকে ফোন করে করে খবর দেন। আমি কোনোদিনই তাদের নাম ধাম প্রকাশ করব না, কিন্তু খবরগুলো কিন্তু পরবর্তীকালে প্রত্যেক কটা সঠিক হয়। এবং আজকে যেটা আমি বললাম, আজ সকালে যেটা হয়েছে, সেটাও দেখবেন যে বেলার দিকে আপনারা তার মানে কতটা সত্য কতটা মিথ্যা সেটা প্রমাণ পাবেন। আর ইউনূস সাহেবের ওপরে যেরকম চটেছেন, ইউনূস সাহেব কতদিন করতে পারবেন এই রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করতে পারবেন? কারণ তারা যাওয়ার আগে ওনারা বলে গিয়েছেন 12 তারিখ যখন নির্বাচন, ফেব্রুয়ারি আপনি নির্বাচন ঠিক করেছেন, আচ্ছা দেখা যাক, আচ্ছা দেখা যাক, লেটস সি। কথাটার মানে বুঝতে পারছেন? লেটস সি, এই কথাটার মানে কিন্তু গভীর অর্থ। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ের উপর সাংবাদিকদের ব্রিফিং করার সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছিলেন যে গতকাল যমুনায় তারেক রহমান সপরিবারে ডক্টর ইউনূসের সাথে দেখা করবেন এবং তিনি বলেছিলেন এটি একটি সৌজন্য সাক্ষাৎ, এটি কোনো রাজনৈতিক সাক্ষাৎ নয়। গতকাল ছিল ভারতের সেনা দিবস। 1949 সালের 15ই জানুয়ারি ব্রিটিশ আর্মির যিনি প্রধান ছিলেন, চিফ ইন কমান্ডার, তিনি ভারতীয় সেনাপ্রধানের কাছে দায়িত্বভার অর্পণ করেছিলেন। সেই দিনটি ভারত উদযাপন করে ভারতীয় সেনা দিবস উপলক্ষে এবং সেই উপলক্ষে গতকাল ঢাকায় ভারতীয় দূতাবাসে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা এবং সেই অনুষ্ঠানে তারেক রহমান গিয়েছিলেন। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা চেয়েছিলেন তারেক রহমান যেন ভারতের সেই অনুষ্ঠানে না যায়, সুতরাং তারা এমনভাবে তারেক রহমানকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছিলেন যাতে ওই সময়টায় পড়ে এবং তারেক রহমান যেন ভারতের অনুষ্ঠানটি বাদ দিয়ে যমুনায় আসে। অনেকেই বলার চেষ্টা করেছেন যে তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকে ডক্টর ইউনূসের সাথে সরাসরি দেখা হয়নি, তাই তিনি সৌজন্য সাক্ষাৎ করবার জন্য একটা আকাঙ্ক্ষা জানিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো যে যমুনা থেকে ডক্টর ইউনূসের পক্ষ থেকেই তারেক রহমানকে আসার জন্য অনুরোধ করা হয়েছিল। তারেক রহমান নিজে যাননি, এখানে ডক্টর ইউনূস তাকে নিয়ে গেছেন এবং সেই আলোচনায় কি হয়েছে সেটি নিয়ে আপনারা জানেন যে গতকাল আমেরিকার দুজন সাবেক রাষ্ট্রদূত যারা ট্রাম্প প্রশাসনে কাজ করেছেন, আমি কাল নামও বলেছি, সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট আলবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডার অ্যাট লার্জ মর্স থ্যান। তো তারেক রহমান 7টার দিকে যমুনায় পৌঁছেন, ভারতের সেই অনুষ্ঠানটি অ্যাটেন্ড করে তারপর তিনি যমুনায় আসেন এবং তিনি তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে যান এবং ডক্টর ইউনূসের ছোট মেয়ে দিনা ইউনূস তিনিও সেখানে ছিলেন। কিন্তু 7টা 6 পৌঁছেন, 7টা 18 থেকে 7টা 40 ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে কেউ ছিল না এবং সেই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডক্টর আসিফ নজরুল যে বলেছিলেন এটি সৌজন্য সাক্ষাৎ, সেটি আসলে সত্য নয়। ওই একান্ত বৈঠকে তাদের ভেতরে আসলে রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। এই যে ডক্টর ইউনূস বলেছেন যে আগের দিন যে দুজন সাবেক মার্কিন কূটনীতিকের নাম বললাম তাদের সাথে কি কি আলোচনা হয়েছে সেটি তারেক রহমানকে ইনফর্ম করেছেন এবং সেই আলোচনায় সেখানে মার্কিন 2 সাবেক কূটনীতিক ডক্টর ইউনূসকে বলেছেন যে বর্তমানে যে ডক্টর ইউনূসের সরকারটি বাংলাদেশে রয়েছে সেটি আসলে জঙ্গিদের দ্বারা পরিচালিত একটি সরকার এবং পুরো দেশটাকে তারা জঙ্গিদের হাতে তুলে দিয়েছে, এটি কিন্তু ডক্টর ইউনূসকে স্পষ্ট বলেছে। এবং তারা ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছে যে এই ইউনূসের সরকারের কি আসলেই একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করবার মতো সক্ষমতা আছে কি না, এবং তারা 12ই ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূসের নির্বাচন করবার অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তারা কিন্তু এই নির্বাচনটা 12ই ফেব্রুয়ারি করার পক্ষে না, কারণ ইউনূসের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না এবং তারা বলেছে যে সবাইকে না নিয়ে, এই কাউকে বাদ দিয়ে কাউকে নিয়ে যদি একটি নির্বাচন করা হয় তাহলে সেটি আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে গ্রহণযোগ্য হবে না। তারা স্পষ্ট বলেছে যে 16টি ইস্যুর মানদণ্ডে আগামী 12ই ফেব্রুয়ারি যদি কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি হবে
বাংলাদেশের ইতিহাসের সবচাইতে প্রশ্নবিদ্ধ নির্বাচন। কিন্তু ডক্টর ইউনূস বলেছেন যে তিনি এই নির্বাচন করবেনই, তিনি আর কারো কথা শুনবেন না। এবং তিনি তারেক রহমানকে বলেছেন যে ভারত এবং আমেরিকার পক্ষ থেকে তার উপরে ভীষণ চাপ প্রয়োগ করা হচ্ছে এই ইনক্লুসিভ নির্বাচন করার জন্য, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য। এবং ডক্টর ইউনূস এটাও বলেন যে এখন আমার উপরে চাপ আসছে, এই চাপগুলো ভবিষ্যতে তোমার উপরেও আসবে। এর এর বাইরে নির্বাচনকে ঘিরে ডক্টর ইউনূস এই মার্কিন দুই কূটনীতিককে বলেন যে নির্বাচনকে ঘিরে যেভাবে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন চলছে তা কোনোভাবেই তারা কন্ট্রোল করতে পারছেন না, এবং এটি কন্ট্রোলের ব্যাপারে তারা মার্কিন কর্তৃপক্ষের সহায়তা চান। এবং ডক্টর ইউনূসের কাছে গতকাল এই মার্কিন দুই সাবেক কূটনীতিক কিন্তু 4 পৃষ্ঠার একটি গোয়েন্দা রিপোর্ট হস্তান্তর করে। সেখানে বাংলাদেশের জঙ্গি তৎপরতার বিস্তারিত আছে। এবং আপনারা একটা জিনিস হয়তো জানেন, এটা একটু পুরনো খবর কিন্তু আমি একটু আবার ঝালাই করতে চাচ্ছি, যে 2016 সালে যখন হিলারি ক্লিন্টন নির্বাচন করেছিলেন তখন ডক্টর ইউনূস তার পক্ষে কাজ করেছিলেন, তার নির্বাচনী ফান্ডে ডোনেট করেছিলেন, ক্লিন্টন ফাউন্ডেশনে ডোনেট করেছিলেন। তো এই সব বিষয় নিয়ে কিন্তু ট্রাম্প প্রশাসন নতুন করে তদন্ত করার কথা আমরা শুনেছি, এবং সেটি তারা শুরু করেছে। তারা গ্রামীণ আমেরিকার ফান্ডিং সোর্স এগুলো তারা জানতে চায়। ইউনূস যখন হিলারি ক্লিন্টন হেরে যায় তখন ট্রাম্প সম্পর্কে খুব আপত্তিকর একটা মন্তব্য করেছিলেন, এবং ট্রাম্পের কিন্তু সেটা ভোলেন নাই। এছাড়াও এই ইউনূসের সাথে জর্জ সরোসের কি সম্পর্ক, এই সব বিষয় নিয়ে কিন্তু আমেরিকায় এক নতুন করে তদন্ত শুরু হয়েছে। তো এই অবস্থায় আমেরিকা এবং ভারতের যৌথ চাপের মধ্যে ইউনূস কতখানি মানে তার এই গড় তুমি যিনি দেখাচ্ছে, এবং এই দুই পরাশক্তির বিরুদ্ধে গিয়ে তিনি আসলে কি করতে পারবেন সেটা একটা প্রশ্ন। এবং বাংলাদেশের মাঠ থেকে আমরা যে রিপোর্টটা পাচ্ছি তাতে নির্বাচনের তেমন কোনো পরিবেশ নেই, এবং তারাও বিশ্বাস করেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবেন না। আমার কিছু পরিচিত লোক আছে, ব্যবসায়ী আছে, যারা বর্তমান সরকারের আমলে ব্যবসা করছেন, বিভিন্ন উপদেষ্টাদের সাথে ব্যবসা করছেন। তো তারা আমাকে জানিয়েছেন যে তারা যখন উপদেষ্টাদের সাথে কথা বলেন তখন বলেন যে চিন্তা করেন না, ব্যবসা চালায় যান, আমরা আরো বেশ কিছুদিন আছি। তার মানে 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে কি না এটা নিয়ে স্বয়ং উপদেষ্টাদের মধ্যেই কনফিউশন রয়েছে। এদিকে আপনারা আজকে মিডিয়ায় একটা খবর দেখেছেন যে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের পক্ষ থেকে ভার্চুয়ালি টেলিফোনে তারেক রহমানের সাথে মিটিং করা হয়েছে, এবং জামাতের শফিকুর রহমানের সাথে মিটিং করা হয়েছে। সেই ভার্চুয়াল বৈঠকে ইউএস বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার, এমিলি অ্যাশবি এরা ছিলেন। আর বিএনপির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ছিলেন, এবং তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়গুলো যিনি দেখেন মিস্টার হুমায়ুন কবির তিনিও ছিলেন। আবার এটির আগে সকালেই জামাতের ডক্টর শফিক এবং তার সাথে ছিলেন ইউকের জামাত ইসলামের মুখপাত্র প্রফেসর নাকিবুর রহমান। সেখানেও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ছিলেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডাল নিঞ্চ ছিলেন। ব্রেন্ডাল নিঞ্চ তারেক রহমানের সাথেও ছিলেন। এখানে বলা হচ্ছে যে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে কথা বলেছেন। যে প্রেস রিলিজের যে ভাষাটা দেখলাম, কিন্তু আমি একটা জিনিস বুঝি না যে এই দুজনই সরকারের পক্ষের কেউ না, কিন্তু কেন বাণিজ্য প্রতিনিধি দলের পক্ষ থেকে এদের সাথে আলাপ করা হবে? শুধুই কি দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে কথা বলেছে নাকি আরো কিছু ছিল? ওই বৈঠকের সূত্রে আমি জেনেছি যে সেখানে এই যে ইমিগ্রেশন ভিসা নিয়ে যে কঠোরতা আরোপ করা হয়েছে সেটি নিয়ে বলা হয়েছে, এবং বলা হয়েছে যে ভবিষ্যতে অন্যান্য ভিসার ব্যাপারেও আমেরিকা বাংলাদেশি আবেদনকারীদের ব্যাপারে কঠিন ভূমিকা রাখবে, এই জায়গাটা তাদের স্মরণ করিয়ে দিয়েছে। এছাড়া বাণিজ্যে এই যে ট্যারিফ এবং এনার্জি এসব বিষয়েও তাদের আলোচনা হয়েছে। সবচেয়ে অ্যালার্মিং যে আলোচনা হয়েছে, বলেছে যে বাংলাদেশে বর্তমানে যেভাবে জঙ্গিবাদের বাম্পার ফলন হচ্ছে তাতে খুব সহসাই বাংলাদেশের সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অনেকের উপরই মার্কিন স্যাংশন আসছে। এটি তারেক রহমান এবং ডক্টর শফিক দুজনকেই এই মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দিস ইজ অ্যান অ্যালার্মিং থিং। সো
এই বর্তমানে ইনুসের উপরে, ইনুসের 17 মাসের পারফরমেন্স, নির্বাচন নিয়ে তার যে একটা পাতানো খেলা, এটা সবাই মোটামুটি জানে। যে এই নির্বাচন কি হচ্ছে, যদি হয় তাহলে সেটি নিয়ে পরে আলাপ করব। সো আমেরিকা এবং এই ভারতের প্রচন্ড চাপের মুখে ডক্টর ইনুস এতটাই উদ্বিগ্ন যে তিনি তারেক রহমানকে ডেকে সেটি শেয়ার করেছেন। তো দেখা যাক কি হয়।